আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএনএফ কুকিংয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মজাদার একটি পুডিংয়ের রেসিপি দেখার জন্য। আর আজকের আমি পুডিংটা তৈরি করে দেখাবো মাত্র দুটো ডিম দিয়ে। সেই সঙ্গে এই পুডিং রেসিপিতে আমি পারফেক্ট একটা ক্যারামেলের রেসিপি শেয়ার করব, কারণ আপনারা আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ক্যারামেল তৈরি করতে গিয়ে ক্যারামেলটা আসলে তৈরি হয় না। অনেক সময় চিনিটা ক্যারামেল না হয়ে গিয়ে সেটা আবার জমাট বেঁধে যায় এবং ক্যারামেলের এত সুন্দর কালারও আসে না, ক্যারামেলটা পুড়িয়ে যায়। তো সেই সকল সমস্যার সমাধান সহ প্রয়োজনীয় টিপস সহকারে মাত্র দুটো ডিম দিয়ে আজকের এই পুডিং রেসিপিটি আপনাদেরকে আমি চুলায় তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো প্রথমে আমি আপনাদেরকে ক্যারামেল তৈরি করে দেখাবো। আর ক্যারামেলটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। আর চিনিটা নিয়ে নেওয়ার পর এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণে পানিও দিতে পারেন। পানি দিয়েও এখানে ক্যারামেলটা তৈরি করা যায়। আবার এই ক্যারামেল তৈরিতে আমি কিন্তু কোনো প্রকার পানি দিইনি। পানি ছাড়াও কিন্তু ক্যারামেলটা তৈরি করে নেওয়া যায়। তো চিনিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে এটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। কারণ চুলার তাপমাত্রাটা আসলে একটু কমানো থাকলে ক্যারামেল হয়, তবে ক্যারামেল হতে আসলে সময় লাগে। তো যখন দেখবেন যে চিনিটা গলছে না, তো সেই পর্যায়ে আপনারা করবেন কি, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার পর দেখবেন যে আস্তে আস্তে চিনিগুলো গলে গিয়ে এটা ক্যারামেল হতে শুরু করেছে। আবার অনেকেই বলে থাকেন যে ক্যারামেল করতে গিয়ে চিনিটা না গলে গিয়ে বরং এটা মিষ্টির দানার মতো জমাট বেঁধে যায়। যখন দেখবেন যে চিনিটা গলছে না, এটা জমাট বেঁধে যাচ্ছে, তো সেই পর্যায়ে আসলে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এখানে ক্যারামেলটা হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে চুলার তাপমাত্রাটাও কমানো থাকলে সেক্ষেত্রে ক্যারামেলটা হতে একটু সময় লাগে। আর চুলার তাপমাত্রাটা যদি বাড়ানো থাকে তো সেক্ষেত্রে দেখবেন যে দ্রুত ক্যারামেলটা তৈরি হয়ে যায়। আর ক্যারামেলটা যখন হতে শুরু করবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে এটা একটু নেড়ে চেড়ে দিবেন। এতে করে ক্যারামেলের সব জায়গায় সুন্দর কালার চলে আসবে, মানে একই রকম একটা কালার হবে। তো ক্যারামেলটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। যখন দেখবেন যে ক্যারামেলে এরকম একটা কালার চলে এসেছে, তখন কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে করে রাখতে হবে। কারণ ক্যারামেলের কালার যখন হতে শুরু করে সেই পর্যায়ে কিন্তু এটা দ্রুত কালার চলে আসে, যার কারণে চুলার আঁচটা যদি হাই থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ক্যারামেলটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি এই ধরনের একটা ওভেন প্রুফ কাচের বাটিতে ঢেলে নিয়েছি। তো সেটা আসলে ভিডিও করতে আমি ভুলে গিয়েছি, যার কারণে আর দেখানো হয়নি। আপনারা চাইলে ওভেন প্রুফ কাচের বাটি, স্টিলের বাটি বা স্টিলের যে টিফিন বক্স আছে সেটাতেও কিন্তু এখানে পুডিংটা তৈরি করে নিতে পারেন। তবে প্লাস্টিকের কোনো বাটিতে কিন্তু পুডিংটা তৈরি করে নেওয়া যাবে না। তো এই বাটিতে ক্যারামেলটা আমার সেট হতে থাক, এরই ফাঁকে বাকি যে উপকরণগুলো আছে সেটা রেডি করে নিচ্ছি। তো পুডিং তৈরি করে নেওয়ার জন্য একটা বাটিতে এখানে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। যদি ডিমগুলো ফ্রিজে থাকে অবশ্যই পুডিংটা যখন তৈরি করবেন তার অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে নর্মাল ফ্রিজ থেকে এটা বের করে নিতে। যখন এটা নর্মাল তাপমাত্রায় চলে আসবে তারপর এটা দিয়ে পুডিংটা তৈরি করতে। এখন দিয়ে দিয়েছি আমি চিনি হাফ কাপ, বা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বা বেশি করে দিতে পারেন। এখানে আসলে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি আছে, কারণ পুডিংয়ে একটু মিষ্টিটা আমার কাছে একটু বেশি হলে খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটাও কিন্তু দিতে পারেন। তো চিনিটা দিয়ে দেওয়ার পর এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে ডিমটার সঙ্গে মিশিয়ে যায়, মানে গলে যায়। তো সময় নিয়ে আসলে এখানে কাজটা করতে হবে। ৩ থেকে ৪ মিনিট অনবরত এভাবে যদি হ্যান্ড হুইস্কের সাথে মেশানো যায় তাহলে দেখবেন যে দ্রুত চিনিটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তো চিনি এবং ডিমটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে চিনিটাও কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে। এখন এর ভেতরে দিয়ে দিব হচ্ছে তরল দুধ। আর এখানে আমি ১.৫ কাপ পরিমাণে তরল দুধ আগে থেকে খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নিয়েছি। ১.৫ কাপ বলতে এখানে আসলে আমি ২ কাপ পরিমাণে তরল দুধ জাল করে এটাকে আমি ঘন করে ১.৫ কাপ করে নিয়েছি। আসলে আমি বলতে ভুলে গিয়েছি। তো যাই হোক, তরল দুধটাকে ভালোভাবে জাল করে ঘন করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা বলতে এটা যেন হালকা একটু কুসুম গরম থাকে, মানে একটা আঙ্গুল দিয়ে আপনি ধরতে পারেন। তো
তো কারো কাছে যদি বুঝতে সমস্যা হয় যে হালকা কুসুম গরমটা বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই যদি হালকা গরম আপনি না বুঝতে পারেন। আর ডিমটা যদি খুব বেশি পরিমাণে গরম থাকে বা হালকা কুসুম গরমের থেকে একটু বেশি, সেক্ষেত্রে কিন্তু ডিমের মানে দুধটা যদি খুব বেশি পরিমাণে গরম থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিমের মিশ্রণের ভেতরে দিলে এটা আবার ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেটাও মাথায় রাখতে হবে। তো সেই জন্য আসলে আমি আপনাদেরকে বলছি অত ঝামেলায় না গিয়ে আপনারা দুধটাকে একদম ঠান্ডা করে নিয়ে তারপর ডিমের মিশ্রণের ভেতরে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা স্মেল আছে সেটা চলে যাবে। এরপর যে বাটির ভেতরে ক্যারামেলটা আমি সেট হতে রেখেছিলাম, এরই মাঝে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনার সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা আমি একটু ছেঁকে নিয়েছি। অবশ্যই কিন্তু পুডিংটা জমাট বাঁধার আগে এখানে ক্যারামেলের বাটিতে ঢেলে নেওয়ার আগে এটাকে ছেঁকে নিতে হবে, তাহলে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর বাড়িতে যদি এই ধরনের বাটির সাথে কোনো ঢাকনা না থাকে, কোনো সমস্যা না, আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে বাটিটা ঢেকেও কিন্তু আপনারা সেক্ষেত্রে পুডিংটা জমাট বাঁধাতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর চলে যাচ্ছি পুডিংটা চুলায় ভাপিয়ে নিতে। আর পুডিংটা চুলায় ভাপানোর জন্য এ ধরনের একটা প্যানের ভেতরে কিছুটা গরম পানি নিয়ে নিয়েছি। তার ভেতর আমি এই ধরনের একটা টিস্যু বসিয়ে দিলাম। আমার বাড়িতে এরকম টিস্যুটা সহজলভ্যর জন্য আমি টিস্যু পেপারটা দিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপারের পরিবর্তে সুতি পাতলা কাপড়ও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের কাজই এখানে করবে। এরপর পুডিংয়ের পাত্রটা আমি বসিয়ে দিলাম। তারপর পুডিংয়ের বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পুডিংয়ের বাটিটা ঢেকে দেওয়ার পর একটা প্যানের সঙ্গে যে ঢাকনাগুলো থাকে সেই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা টিস্যু পেপার বা অন্য কোনো কিছু দিয়ে আসলে বন্ধ করে দিতে হবে, যাতে করে পুডিংয়ের পাত্রের ভেতরের ভাপটা বের হয়ে না যায়। কারণ ভাপটা কিন্তু বের হয়ে গেলেও পুডিংটা হবে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো টিস্যু পেপার দিয়ে এখানে ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করে দেওয়ার পর এখন এই প্যানটা আমি চুলায় বসিয়ে দিব। প্রথম দিকে চুলার আঁচটা সর্বোচ্চ হাইয়ে রেখে এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার ওপরে পুডিংটা ভাপিয়ে নিব আরও 25 মিনিটের মতো। আসলে এখানে সময়টা ডিপেন্ড করবে পুডিংটা আপনি কতটা ছোট বা বড় করে তৈরি করছেন তার উপরে। যদি পুডিংয়ের সাইজটা বড় হয় সেক্ষেত্রে সময়টা আরও একটু বেশি লাগবে, আর পুডিংয়ের সাইজটা যদি ছোট হয় সেক্ষেত্রে সময়টা আর একটু কম লাগবে। যেহেতু এখানে দুটো ডিম দিয়ে আমি পুডিংটা তৈরি করছি, সেক্ষেত্রে 30 থেকে 35 মিনিটের ভেতরে দেখবেন যে পুডিংটা হয়ে যাবে। তো এটাকে মিডিয়াম থেকে সামান্য পরিমাণ চুলার আঁচটা কমিয়ে 35 মিনিট এটা জাল করে নেওয়ার পর এটা ঢাকনাটা খুলে আমি চেক করে দেখব যে পুডিংটা হয়েছে কিনা। তো চুলার আঁচটা আমি একেবারে লোতে করে দিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে একটা কাঠি বা টুথপিকের সাহায্যে এটা আমি চেক করে দেখব যে পুডিংয়ের ভেতরটাও ভালোভাবে হয়েছে কিনা। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, যেহেতু পুডিংয়ের পাত্রটা এই পর্যায়ে একটু গরম থাকে। তো চুলাটা আসলে আমি এই পর্যায়ে একেবারে বন্ধ করে দিয়েছি, এতে করে আমার বুঝতে সুবিধা হবে, মানে চেক করতে সুবিধা হবে। তো টুথপিকটা ক্লিন আসলে তো বুঝতে হবে যে পুডিংটা হয়ে গিয়েছে, আর টুথপিকে কিছুটা অংশ পুডিংয়ে লেগে থাকলে তো সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিলে দেখবেন যে পুডিংটা হয়ে যাবে। তো পুডিংটা আমার হয়ে যাওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আরও 1 থেকে 1.5 ঘন্টার জন্য, এতে করে পুডিংটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। তো পুডিংটা যখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং উপরটা হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে এটা শক্ত মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এটা একটা চাকু দিয়ে পুডিংয়ের চারপাশ বাটি থেকে ছাড়িয়ে নিয়ে এখন একটা প্লেটে আমি পুডিংটা নিয়ে নিচ্ছি। বাটিটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিলে দেখবেন যে পুডিংটা পাত্র থেকে আলাদা হয়ে গিয়েছে। তো পুডিংটা তৈরি হয়ে গিয়েছে, সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে ক্যারামেলের।
এখন আপনাদেরকে আমি পুডিংটা কেটে দেখাবো যে ভেতরের কি অবস্থা, ভেতরটা ভালোভাবে কুক হয়েছে কিনা। তো পুডিংটাও কিন্তু ভালোভাবে কুক হয়েছে, মানে ভেতরটা কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে। আর বাইরে মসৃণ না হওয়ার কারণ হচ্ছে সেটা চুলার তাপমাত্রা একটু বেশি করে দেওয়া ছিল সেটা। যদি কম আঁচে আপনারা পুডিং তৈরি করতে চান সেক্ষেত্রে পুডিংটা হবে একটু সময় বেশি লাগবে। আর বাইরের ইয়াটাও অনেক মসৃণ হবে, এরকম আর ছিদ্র ছিদ্র হবে না। এই পদ্ধতি আসলে পুডিং তৈরি করলে খেতে খুবই মজাদার হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।